বা দারুণ একটা কবিতা নিয়ে আড্ডা দিব, আর সেই কবিতাটার নাম হচ্ছে ফেব্রুয়ারি 1969। আর তোমরা তো নাম শুনেই বুঝতে পারছো যে এটা আমাদের ইতিহাসের একটা ক্রেজি সময়ের গল্প, তাই না? তো এখন আমাদের দেখা যাক যে শামসুর রহমান এই কবিতায় আসলে কি ম্যাজিক দেখিয়েছেন। আর আরেকটা বিষয় বলে রাখি, এটা আসলে এমন ভাবে পড়ানো হবে যেন তোমরা খুব সহজেই একবারে 100% উত্তর করতে পারো। যারা অ্যাডমিশন আছো, যারা এইচএসসি আছো বা এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তোমরা যেই বছরেরই হও না কেন, তোমরা খুব সহজে এই কবিতাটা দেখে 100% আনসার করতে পারবা। তো আমি আবার একটু বলছি যে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফেব্রুয়ারি 1969 সালে। আর এই কবির লেখক হচ্ছেন শামসুর রহমান। আর এই কবিতাটা কিন্তু বাঙালির সংগ্রামী চেতনার এক অনন্য মহাকাব্য, তাই না? আচ্ছা, তো আমরা একটু কবি পরিচিতি নিয়ে যদি বলি, যে কবি পড়ার আগে একটু কবিকে চিনে নেই, তাহলে শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি। আচ্ছা, এটা কেউ আপনারা জানেন কি যে নাগরিক কবি কেন বলা হয়? তার কারণ কিন্তু তার কবিতায় ঢাকার অলিগলি আর আমাদের শহরের লাইফ স্টাইল কিন্তু একদম রিয়েল ভাবে উঠে আসতো। তিনি পেশায় সাংবাদিক ছিলেন, কিন্তু তার লেখায় স্টাইলটাও আসলে খুবই শার্প, যে শহর কেন্দ্রিক তার লেখাপড়া, ঠিক আছে? আর তার জন্ম হচ্ছে 1929। আমি বলেছিলাম যে পেশা সাংবাদিকতা। আর আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান পুরুষও নাগরিক কবি, যেটা আমি বললাম যে তাকে কিন্তু নাগরিক কবি বলা হয়। আর তার সম্মাননা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, 21 পদক পেয়েছিলেন এবং স্বাধীনতার পদক পেয়েছিলেন। আর আরেকটু বলে রাখি, সেটা আসলে যে কবিতাটা আমি যতটুকু পড়িয়েছি তার বাইরে কোনো কিছু লাগবে না, কেননা এটা প্রায় আহ পূর্বের 10 থেকে 12 বছরের কোশ্চিন সলভ করে অ্যাডমিশন এবং যেই এসএসসি একাডেমি ইন্টার একাডেমিক যেই সিলেবাস গুলো আছে বা কোশ্চেন গুলো আছে সেগুলো বিশ্লেষণ করেই করা হয়েছে। আচ্ছা, তো আমাদের একটা কমন সমস্যা, সেটা হচ্ছে কাব্যগ্রন্থ মনে রাখতে পারি না আমরা, তাই না? তো আমরা সুন্দর ছোট্ট 3টা গল্প দিয়ে আমরা তার যে কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো মনে রাখবো। যেমন প্রথম গল্প নাম্বার 1 হচ্ছে কি, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে বসে গাওয়া হলো, তাই না? তাহলে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এটা একটা, এবং কি রৌদ্র করটিতে এটা একটা। আর আরেকটা হচ্ছে নিজ বাসভূমে তিনি বন্দি শিবির থেকে ফিরে পেলেন, তাহলে এখানে নিজ বাসভূমে একটা, বন্দি শিবির থেকে এটা একটা। আর গল্প নাম্বার 3 যদি বলি, সেটা হচ্ছে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ দেখে তার বুক, তার বাংলাদেশের হৃদয় কেঁপে উঠলো। তাহলে বুক তার বাংলাদেশের হৃদয় এটা একটা, আর কি আহ উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ এটা একটা। মোটামুটি এই 4 থেকে 5টা বইয়ের নাম যদি তুমি খুব সহজে মুখস্থ করতে পারো, তাহলে দেখা যাচ্ছে যে তুমি অ্যাডমিশন প্লাস একাডেমিক দুইটাই কভার করতে পারবা। আমাদের যদি এই কোর্সটা একাডেমিক ফোকাস, বা সমস্যা নেই, তোমরা সব কভার করতে পারবা এই ছোট্ট ভিডিওটাতে। আমরা চেষ্টা করবো যে সবগুলো করার। আচ্ছা, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কবিতার আসলে প্রেক্ষাপট। এটা থেকে প্রত্যেক বছর আমাদের এমসিকিউ আসে, হোক সেটা অ্যাডমিশন বা সেটা একাডেমিকে বা বোর্ড পরীক্ষা যেটাই হোক। আচ্ছা, তাহলে চলো একটা ফ্ল্যাশ ব্যাকে যাই, তাই না? 1952 সালের ভাষার জন্য রক্ত দিয়েছি আমরা, কিন্তু 1969 এসে মানুষ আবার রাস্তায় নেমেছে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। এই কবিতাটা কিন্তু ঠিক সেই সময় যখন রাজপথ আবার তপ্ত হয়ে উঠেছিল, তাই না? এটা হচ্ছে কি কি বিষয় নিয়ে এখানে কথা হচ্ছে, সেটা হচ্ছে জাতির স্বাধিকার আন্দোলন, শাসক গোষ্ঠীর নিপীড়নের প্রতিবাদ আর সংগ্রাম চেতনার বহিঃপ্রকাশ। এটা একটু খেয়াল রাখিও যে আমাদের ইতিপূর্বে কিন্তু 1952 সালে একটা ভাষা আন্দোলন হয়েছে, এবং 1969 সালে কিন্তু আবার এসে গণ অভ্যুত্থান হলো। এরপরে একটা ছোট্ট ক্লিপ আছে, সেটা হচ্ছে, আচ্ছা স্লাইডে এটা ফুল তোমরা কি দেখছো? কবি বলেছেন এগুলো শুধু ফুল না, এগুলো হলো আমাদের শহীদের রক্তের বুদবুদ। অর্থাৎ এই যেই কৃষ্ণচূড়া, এটা কিন্তু একটা আসলে চেতনার রং। কবি বলেছেন এগুলো শুধু ফুল না, এগুলো হলো আমাদের শহীদের রক্তের বুদবুদ। যখনই তিনি রাজপথে কৃষ্ণচূড়া দেখতেন, তার মনে হতো যেন 52 এর রক্তগুলো আবার নতুন করে ফুটে উঠেছে। তাহলে তোমরা দেখো রাস্তার ধারে যে কৃষ্ণচূড়ার ফুলগুলো, সেগুলোর ফুলগুলো কিন্তু রক্তের মতো রঙিন টকটকে, তাই না? তো কবির কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে রাস্তার পাশে যেমন ভাষা আন্দোলনের সময় রাস্তায় শহীদদের রক্ত টকবক করতো, ঠিক সেই সময়টাকে খেয়াল করেছেন যে এখনো কৃষ্ণচূড়াকে দেখে মনে হচ্ছে যে কি
রাজপথে কৃষ্ণচূড়াকে দেখে মনে হচ্ছে 52 এর রক্তগুলো আবার নতুন করে ফুটে এসেছে, অর্থাৎ আবার প্রতিবাদের একটা চিহ্ন উঠেছে, তাই না? আচ্ছা, এরপরে আরেকটু বলে নিই, সেটা হচ্ছে মজার ব্যাপার। দেখো, কবি 52 এর সালাম আর বরকতকে 69 এর মিছিলে নিয়ে এসেছেন। সালাম যেমন রাজপথে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে আর বলছে, আমরা তো আছি তোমাদের সাথে। এটি এক ধরনের সিম্বলিক আইডিয়া, তাই না? দেখা যাচ্ছে যে ওই যেটা আমরা এর আগের স্লাইডে দেখলাম যে কি 52 সাথে কিন্তু 69 কোথাও না কোথাও একটা মিল কবি খুঁজে পাচ্ছেন। তো সেটারই পরিপ্রেক্ষিতে যেহেতু ভাষা আন্দোলনের সময় সালাম, বরকত, রফিক, জব্বার এরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন, তো 1969 সালেও কিন্তু তাদের এই যে আত্মত্যাগ সেটাকে কিন্তু কবি শ্রদ্ধা ভরে স্মরণ করছেন, তাই না? আচ্ছা, তার হাতে থেকে নক্ষত্রের মতো ঝরে অবিনশী বর্ণমালা। এটা একটু মনে রাখতে হচ্ছে সালামের কি কি ঘটনা আর বরকতের কি কি ঘটনা। সালামের ঘটনা হচ্ছে সালাম যখন রাজপথে তার চোখ হয়ে যায় আলোচিত ঢাকা, তাহলে আলোচিত ঢাকার সাথে সালামের চোখের সম্পর্ক আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে নক্ষত্রের মতো ঝরে অবিনশী বর্ণমালা। বর্ণমালার সাথে সালামের সম্পর্ক, আলোচিত ঢাকার সাথে সালামের সম্পর্ক, রাজপথের সাথে সালামের সম্পর্ক। আরেকজন আছেন, তিনি হচ্ছেন বরকত। বরকত গারো উচ্চারণে বলে, বীরের রক্তে ফোটো, বীরের রক্তে ফোটা ফুলের কথা, তার বুক যেন বাংলাদেশের হৃদয়ের স্পন্দন। তাহলে বাংলাদেশের হৃদয় বা স্পন্দন এই অংশটুকুর সাথে জড়িত আছে বরকত। এটা একটু খেয়াল রাখবেন যে সালামের সাথে আছে আলোচিত ঢাকা, রাজপথ আর বর্ণমালা, আর বরকতের সাথে মিলে আছে হৃদয়ের স্পন্দন আর বীরের রক্তে ফোটা ফুলের কথা, তাই না? আচ্ছা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আসে, সেটা হচ্ছে সংকেত বা সিম্বল গুলো আসলে এই কবিতায় কি কি আছে। সহজভাবে বুঝাই, সেটা হচ্ছে হরিত উপত্যকা, তাই না? হরিত উপত্যকা মানে আমাদের এই সুন্দর সবুজ গ্রামগুলো, আর কমলবন মানে হচ্ছে আমাদের সংস্কৃতি। ঘাতকরা এই সুন্দর জিনিসগুলোই ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আমরা সেটা হতে দেইনি। কি কি? হরিত উপত্যকা আর কি কমলবন। আর কৃষ্ণচূড়ার সাথে কি সম্পর্ক সেটা আমরা বললাম যে এটা কি কবির চোখে মনে হচ্ছে যে এটা রক্তের বুদবুদ, সংগ্রামের রং, যেটা আমি বললাম যে সংগ্রামের রং কৃষ্ণচূড়া এই কবিতাতে, তাই না? আচ্ছা, এরপরে আসি যে 69-এর গণ অভ্যুত্থান। আচ্ছা, মনে রাখো 69-এ যদি মানুষ এভাবে রাস্তায় না নামতো তবে কিন্তু আমরা 71-এর সেই সাহসটা পেতাম না। আর এই কবিতা আসলে আমাদের স্বাধীনতার যে ড্রেস রিহার্সেল সেটাই ছিল, তাই না? দেখা যাচ্ছে যে আমরা যখন নাটক করি তখন কি করি, যে আগে একটা রিহার্সেল দিই, তারপর সম্পূর্ণ নাটকটা পরিবেশন করি। তো সেই রকমই দেখা যাচ্ছে যে আগের রিহার্সেল গুলা দেখা যাচ্ছে যে 52 সালে হয়েছে, 47-এ হয়েছে, তারপর 69। এই 69-এর যে চেতনাটা গণঅভ্যুত্থানের পরে, তখনই কিন্তু মানুষ আসলে বুঝতে পারে যে এইভাবে হবে না, আমাদের একটা নিজস্ব স্বাধীন একটা রাষ্ট্র লাগবে। তো স্বাধীন রাষ্ট্রের ভিত কিন্তু মানুষের গণজাগরণের শুরু হয় এই 1969 সালে। কবিতায় 1969-এর সেই উত্তাল দিনগুলোরই কথা বলা হয়েছে, যেখানে সাধারণ মানুষ কি স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আর সালাম বরকতের নাম উচ্চারণের মাধ্যমে 52 এর চেতনাকে 69-এর সঞ্চার করা হয়েছে। অর্থাৎ 52 সালে যেই মানুষের রাগ, ক্ষোভ বা মানুষের যে রক্ত টগবগে ছিল সেটা কি 69-এও কবি আহ যে আন্দোলনকারী তাদের মাঝে কিন্তু খুঁজে পাচ্ছেন, তাই না? আচ্ছা, তাহলে আর একটু বলে রাখি, সেটা হচ্ছে এই মিছিলে কিন্তু শুধু ছাত্ররা ছিল না, ছিল রিক্সাওয়ালা, দিনমজুর, একদম সাধারণ মানুষ, যেমনটা আমরা 5 আগস্টের আন্দোলনটা, জুলাই আন্দোলনে দেখেছি, তাই না? যখন সাধারণ মানুষ খেপে যায় তখন আসলে বড় বড় শাসনও ভেঙে পড়ে। কবি এদেরকে আসলে হিরো বানিয়েছেন। আচ্ছা, এরপরে আরেকটা টপিক, সেটা হচ্ছে আন্দোলনের প্রভাব। আচ্ছা, মনে রেখো 1969-এ যদি মানুষ এভাবে রাস্তায় নাম না নামতো তাহলে কিন্তু 71-এ এই জিনিসটা হতো না, তাই না? তাহলে শক্তির গণ অভ্যুত্থানের আসলে শক্তিটা কি? এই আন্দোলনই কিন্তু, অর্থাৎ 1969 সালের অভ্যুত্থানের যে আন্দোলনটা সেটাই কিন্তু বাঙালির স্বাধিকার আন্দোলনকে চূড়ান্ত রূপ দেয় এবং 1969 সালের মুক্তিযুদ্ধের ভিত রচনা করে, তাই না? শামসুর রহমান এই সংগ্রামী জনতাকে অসাধারণ বলে অভিহিত করেছেন, তাই না? তাহলে যেটা আমরা বললাম যে 1969 কিন্তু এই ক্ষেত্রে আমাদের স্বাধীনতার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আচ্ছা, কিছু শব্দ ও টিকা আমরা দেখি যেগুলো আসলে অনেক সময় আমাদের পরীক্ষাতে আসে, তাই না? বইয়ে কিছু শব্দ থাকে না যেগুলো আসলে মাথায়ও ঢোকে না। যেমন এর আগে আমি বললাম যে হরিৎ, হরিৎ মানে কি? সিম্পলি যদি আমরা বুঝি সেটা হচ্ছে সবুজ। আর বিবর্ণ, বিবর্ণ বাকল মানে হচ্ছে শুকনো গাছের ছাল, তাই না? এগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নিবা, তাহলে এমসিকিউ আসলে কোপ দিতে পারবা, সমস্যা হবে না। ধরে যেমন কি স্তরে স্তরে, তাই না? আলোচিত ঢাকা, কিন্তু আলোচিত ঢাকাকে বলা হচ্ছে আন্দোলন ও মিছিলে মুখরিত রাজধানী। রাজধানী দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান যুগে এসেও রাজধানীতে যেই আন্দোলন শুরু হয় সেটা কিন্তু পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। তাহলে আগে কিন্তু তোমার কোনো আন্দোলন বা কোনো যদি চাহিদা বা কোনো ডিমান্ড থাকে সেটা কিন্তু আমাদের কেন্দ্রে উপস্থাপন করতে হবে, তাই না? আচ্ছা, এরপর আমরা যে কবিতাটা দেখেছি, কবিতার আসলে একটু ভিজুয়াল চিত্রগুলো যদি দেখি, যে এই কবিতাটা লিখেছেন কি আহ নাগরিক কবি শামসুর রহমান, তাই না? এই স্লাইড গুলো ছবিগুলোতে একটু মন দিয়ে দেখো, আমাদের শহীদ মিনার আর উত্তল জনতা, এই দুইটাই আমাদের কিন্তু মূলত বড় শক্তি, তাই না? কবি এই ফিলটাই কবিতায় আসলে বুঝিয়েছে যে সংগ্রাম ও আত্মদাহন যে মানুষ করেছে, দেখা যাচ্ছে যেটা আমি বললাম যে এটা কিন্তু গণজাগরণের একটা আন্দোলন, তাই না? গণমানুষের একটা আন্দোলন। আচ্ছা, কবিতার যে মূল আবেদনটা সেটা আমরা যদি একটু সামারি করি, দেশপ্রেম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর অনেক অনেক স্যাক্রিফাইস, তাই না? এই তিনটা জিনিস বুঝলে পুরো কবিতাটা আসলে তোমার হাতের মুঠোয় থাকবে। দেশপ্রেম ও আত্মত্যাগ, যদি কবিতাটা মূলত বেশিরভাগ টপিক কভার করা হচ্ছে দেশপ্রেম ও আত্মত্যাগের বিষয় নিয়ে, আর কি এর গণজাগরণ আছে, আর ইতিহাসটা কিন্তু খুবই একটু কম আছে। বহু নির্বাচনী প্রশ্ন যদি আমরা, যেগুলো বারবার পরীক্ষায় আসে, সেগুলো কি কৃষ্ণচূড়া কবির কাছে কিসের প্রতীক? যেটা আমরা দেখেছি যে কৃষ্ণচূড়া কিন্তু কি রক্তের বুদবুদের প্রতীক, তাই না? আর 1969 সালে কবিতায় কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হচ্ছে নিজ বাসভূমি। নিজ বাসভূমি থেকে হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতাটি নেওয়া হয়েছে। আচ্ছা, মোটামুটি তোমাদের এই টপিক গুলোই ছিল। আর এমনিতে আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে জানাবে। আর আমার মনে হয় না যে সম্পূর্ণ কবিতাটা তোমাদের সেইভাবে করে করার দরকার আছে। তোমাদের যদি শর্টকাটে কোনোভাবে করতে চাও তাহলে এই ভিডিওটা কোনো অংশ যদি না বুঝো তাহলে বারবার একটু চেষ্টা করবা পড়ার বা দেখার, আর চেষ্টা করবা নোট করার, তাহলে জিনিসগুলো খুব সহজে ক্লিয়ার হবে। যেগুলো আমাদের বেশি এখানে কথা বলা হয়নি, যেগুলো তোমাদের খুব বেশি দরকার সেগুলোই কথা বলা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগবে